S একটা ইলাস্ট্রেটর S প্রাইমটা B ইলাস্ট্রেটর করে এবং ভেলোসিটিটা প্যারালাল টু x প্রাইম অ্যাক্সিস না হলো একটা স্পেশাল কেস এখানে এটা হতে পারে এবং যদি কোনো একটা পার্টিকুলার ইভেন্ট থাকে যে ইভেন্টটা একটা কোনো পয়েন্ট P তে হচ্ছে আর কি এই P এর কোঅর্ডিনেট যদি S এর রেসপেক্টে x y z হয় तो x prime এর রেসপেক্টে প্রাইম x prime y prime z prime এটা আমরা বলেছিলাম যে এই কোঅর্ডিনেট গুলো এমনই হবে যাতে এই কোয়ান্টিটিটা c স্কয়ার t স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এইটা আর প্রাইম দিয়ে এক্সপ্রেস করব এইটা একই সবসময় যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে এই জিনিসটার ভ্যালু হচ্ছে সমান যদি এস ফ্রেমের ভ্যালু 10 হয় এস ফ্রেমের ভ্যালু 10 অন্য একটা আমি যদি আরেকটা ফ্রেম আনতাম তাহলে এখানে আরেকটা এস ডবল প্রাইম ফ্রেম আছে এটা আছে অন্য কোনো ভেলোসিটিতে মুভ করছে তাহলে তার রেসপেক্টের কোঅর্ডিনেটের জন্য ডাবল প্রাইম করে দিতে হবে কখনো এই কোয়ান্টিটিটার ভ্যালু আবার সবসময় একই থাকবে সো দিস থিং দিস c স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এইটাকে আমরা ডিফাইন করেছিলাম অ্যাজ সাম a স্কয়ার তাহলে এইভাবে কি ইন্টিগ্রেট হয় x টাইম ইন্টারভ্যাল তার মানে x টাইম x y z এর কি একসঙ্গে মিশে আছে সেই কারণে এবং ট্রান্সফরমেশনটা আমরা লিখেছিলাম আমি আবারও লিখেছি লিখে দেখা যাবে যে দিস থিং মুভ ভেরিয়েবল আন্ডার আ পার্টিকুলার ট্রান্সফরমেশন দিস ইজ কল্ড অ্যাজ স্পেসিফাইড ইন্টারভাল and know also that you have three space coordinates one time coordinates এই কারণে এই স্পেস টাইমটাকে 3 plus 1 dimensional space time g1 হচ্ছে তিনটে স্পেস কোঅর্ডিনেট আর 1 হলো একটা টাইম কোঅর্ডিনেট সো দ্যাটস ওয়াই c প্লাস 4 ডিগ্রি ডাইরেক্ট এখানে 4 লিখতাম তাহলে একটা কনফিউশন অ্যারাইজ করতো যে চারটে ভাবে কোনো স্পেস কোঅর্ডিনেট না নয় তিনটে স্পেস কোঅর্ডিনেট আর একটা টাইম কোঅর্ডিনেট আর সিটি ডাইমেনশনটা যেহেতু নেই তাহলে পুরো জিনিসটার ডাইমেনশনই দেখতেছি না এই জন্য সবাই সিটি বলে দিতাম কারণ এবার যেগুলোকে একটু উল্টোভাবেও লিখতে পারি যদি বলে এইভাবে না লিখে এইভাবে লিখতে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস c স্কয়ার স্কয়ার কেউ চাইলে এভাবেও লিখতে পারে যে কোনো টাইপ পসিবল আছে আমি এইটা করব এইটা physics এর ডিটেইল এভাবে লিখতে হবে তো এবার এই যদি স্কয়ারটা হয় তাহলে এইটা সমস্ত ক্ষেত্রে এক যেটা আমরা এবার আমরা প্রশ্ন করেছি তাহলে এই x y z আর প্রাইম কোঅর্ডিনেটের মধ্যে এমন কি রিলেশন থাকতে পারে যে রিলেশনগুলোর জন্য এই ইনভেরিয়েন্সটা স্যাটিসফাই হয় সেটা আমরা বলতে না how to connect the coordinates of x y z and the prime coordinate such that this will be equal to this তো আমরা এটা করে কোনো বড় আবার দেখব আমরা বলে নিয়েছিলাম যে y prime এর 1 is 1 আর z prime এর z is 1 যাতে কিনা ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি এবার প্রশ্ন আমাদের আমি কিভাবে লিখতে পারি লাস্ট দিনের ক্লাসে তো সেটা আমরা দেখেছি যে এইটাকে আমি ডিফাইন করতে গেলে আমার কাছে কিছু হাইপারবোলিক অ্যাঙ্গেল লাগবে তারপর এখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে কারণ আমরা জানি হাইপারবোলা একটা ডেফিনেশন which is of x square minus y square is equal to constant তাহলে এটা ওই মাইনাস সাইন তাহলে আমরা যদি এইটাকে কানেক্ট করতে চাই তাহলে কনসেপ্টটা হচ্ছে হাইপারবোলিক অ্যাঙ্গেল আমি এটাও ক্লাসে বলেছিলাম যে এই জিনিসটা যদি বলে থাকি x স্কয়ার প্লাস y স্কয়ার তখন আমরা x স্কয়ারটাকে যে x cos থিটা প্লাস y sin থিটা এইভাবে লিখি তো ওটা আমাদের অর্থোগোনাল ট্রান্সফরমেশন যার আন্ডারে এইটা প্রজেক্ট
এটারই এবং এটাকে প্লাস করে আচ্ছা থাকার জন্য সেটা একটা সার্কুলার মতো দিয়েছে এবং সেটা আমরা বুঝতে পারছি যে আমরা cos থিটা sin থিটা ইউজ করছি এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমার কাছে 1 বেসিক্যালি একটা ফাইনাল এখানে ব্যাপারটা তাই হয় তারপর এখানে প্লাস সাইন নেই এটা মাইনাস সাইন সেই কারণে আমাদের একইভাবে এটাকে লিখলাম c প্রাইম ইকুয়ালস টু cos hyperbolic c minus sin hyperbolic x x prime equals to cos hyperbolic x minus sin hyperbolic x এটা এখানে কাজে বলছে মানে এইটা প্রাইম স্কয়ার করে this minus this করো তাহলে লিখতে হবে এটা because of the property that cosine hyperbolic square pi minus sin hyperbolic square pi that should be equal to 1 rather than cos square theta. তো আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি এখানে যে থিটাটা এই থিটাটার রেঞ্জ কত ধরুন এটা 0 to 2 পাই এখানে থিটাটা আমার কাছে 0 থেকে 2 পাই এর মধ্যে থাকে এটা বিজার পুরো একটা গেছে এখানে যে পাইটা লেখা হয়েছে এই পাই এর রেঞ্জ কত আই কি 0 থেকে 2 পাই কমপ্লেক্সের শুরুতে দিতে যাবে আমরা কোসাইন হাইপারবোলিক x sin হাইপারবোলিক x এর সরিয়ে গেছি কোসাইন হাইপারবোলিক x এর সরিয়ে গেছিলাম কত এইরকম sin হাইপারবোলিক x এর সরিয়ে গেছিলাম এইরকম these are not periodic functions তো এখানে পাই এর লিমিট কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি here পাই নাও মাইনাস ইনফিনিটি প্লাস ভীষণ বলে this pi is called the rank. এবার আমরা কি করেছিলাম এটা প্রশ্নে আমরা দুইবার দিচ্ছি আমরা খেয়াল করে দেখো আগে যখন এইটার ক্ষেত্রে আমরা ছবি আঁকতাম আমরা কিভাবে আঁকতাম আমাদের কাছে x থাকতো y থাকতো আমরা এভাবে ঘুরিয়ে দিতাম x y y আর অ্যাঙ্গেল থাকতো আমার কাছে থিটা এবং আমরা x y থেকে x cos থিটা প্লাস y sin থিটা এইভাবে লেখার চেষ্টা করতাম এখানে যদি আমি ভাবতে চাই তাহলে কি ছবিটা ওইরকম কেন নয় সেটা আমি আসবো আর পরে এখনকার ছবিটা তাহলে কেমন তো এইখানে আমি যদি এইভাবে দেখি তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমি এইভাবেও লিখতে পারতাম cp প্রাইম x প্রাইম ইকুয়ালস টু সামথিং cp x cp প্রাইম cp প্রাইম x প্রাইম and প্রাইম cp প্রাইম x প্রাইম মাইনাস sin প্রাইম x প্রাইম এর সঙ্গে cp প্রাইম মাইনাস sin প্রাইম আর এটা কোসাইন আমি এই ধরনের স্ট্রাকচার গুলো আর কি এখানে লিখতে পারি তাহলে কোনো অসুবিধা নেই এবং ক্যালকুলেটর কত ডিটারমিনেন্ট cos hyperbolic square phi minus sin hyperbolic square phi আর c1 এখানে দেখো cos theta sin theta minus sin theta cos theta ডিটারমিনেন্ট প্লাস এবং এই পরে আমরা কি করেছিলাম আমরা বলেছিলাম x প্রাইম মানে এটাকে যদি আমার এরকম অ্যাঙ্গেল লাইনকে আমি ইন টার্মস অফ ভেলোসিটি দিয়ে লিখতে চাই তাহলে x প্রাইম ইকুয়ালস টু থিটা হওয়ার মানে হলো x সমান v গ্র্যাভিটি তো আসছে আই থিংক বলে কারেক্ট আমরা একটা স্পেশাল প্রপার্টি আছে পড়লাম তাহলে x প্রাইম সমান 0 মানে x সমান v এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আগের দিনে ক্লাসগুলি যেগুলো করা আছে যে tan hyperbolic pi থেকে আমরা বিটা পেয়েছিলাম which is v by c so তাহলে এই phi ফাংশনটা phi অ্যাঙ্গেলটা so this angle phi is not a trigonometrical angle it's a hyperbolic angle এবং যেহেতু phi-টা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ভ্যারি করে তাহলে tan হাইপারবোলিক phi এর লিমিটটা কত এটা আমরা বলতে পারি
tan hyperbolic phi কে আমি কিভাবে লিখব sin hyperbolic phi divided by cos hyperbolic phi which should be something like I minus divided by phi d phi plus d phi এইভাবে so when phi goes to infinity এগুলো পড়ে যাবে so the value is 1 and যখন phi goes to minus infinity তখন এই প্রথম টার্ম পড়ে যাবে the value is minus তারপরে phi যদি minus infinity plus infinity মধ্যে ভ্যারি করে tan hyperbolic phi আর হচ্ছে ভ্যারি করবে minus 1 থেকে plus 1 এর মধ্যে that means d by c এটা minus 1 থেকে plus 1 এর মধ্যে ভ্যারি করবে তাহলে d এর ভ্যালুটা minus c থেকে plus c বাউন্ডটা সেট করা যেতে পারে যে c এর বেশি হয়ে যেতে পারে is value b by c is always less than 1 maximum it can be b equals to c if b equals to c হয় তাহলে ভাগটা 1 হয়ে যাবে তখন থাকবে এখানে এখানে equals to সাইন দিয়ে রাখতে হবে তো অসুবিধা নেই b equals to এবং এই tan hyperbolic phi যেই বার হয়ে গেল আমরা এখান থেকে এত বার করে ফেলেছিলাম যে cos hyperbolic phi গামা হবে আর sin hyperbolic phi গামা হবে মাইনাস গামা তো এবার যদি এই দুটোকে এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা লোরেন্স ট্রান্সফর্মটা পেয়ে যাব which is x prime equals to gamma x minus b y prime equals to y z prime equals to z and e prime equals to gamma e minus dx by c square or এভাবেও লিখতে পারি cp prime equals to gamma cp minus beta x এইটা হচ্ছে আমাদের Lorentz transform. Remember gamma is 1 by 1 minus beta square. Obviously, যেহেতু beta টা b by c এটা b square by c square তাহলে b equals to c by এটা gamma বেরিয়ে গেছে আর b যদি greater than c হয়ে যায় পসিবিলিটি না তাহলে সেই কারণে আমার কাছে একটা আপার লিমিট চলে আসছে আমি c এর উপরে যেতে পারছি না Remember, এটা কিন্তু Lorentz transformation লেখা হয়েছে এটা কিন্তু জেনারেল Lorentz transformation নয় এটা একটা স্পেশাল কেস যে কেসে ভেলোসিটি ডাইরেকশনটা x আর x ডাইরেকশনে প্যারালাল যদি না হতো মানে কোয়ান্টাম সিস্টেমে আর্গুমেন্ট এইগুলো নিয়ে পড়ে তাহলে আমি Lorentz transformation লিখতে পারতাম সেটা লিখতে এত সুবিধা এবার এখান থেকে আমি উল্টো কাজটাও করতে পারি উল্টো কাজ করাটা হলো যে সেটা তো আমাকে বলে দিচ্ছে যদি আমি x y z আর t জানি তাহলে কিভাবে আমি x প্রাইম y প্রাইম z প্রাইম আর t প্রাইম জানবো উল্টোটা পসিবল হতে পারে আমি যদি x y প্রাইম কোঅর্ডিনেট গুলো জানি তাহলে আমি আনপ্রাইম কোঅর্ডিনেট করে যাব দ্যাট ইজ দ্য ইনভার্স ট্রান্সফরমেশন এবং ইনভার্স ট্রান্সফরমেশন করা মানেটা সোজা ইনভার্স ট্রান্সফরমেশন করা মানেটা হচ্ছে এটাকে মাইনাস দিয়ে তুমি ইনভার্স করবে change prime to unprime coordinates in prime থেকে t করে দিলাম gamma করে দিলাম gamma এর উপরে দেখো b স্কয়ার আছে তাহলে b কে মাইনাস b করলে gamma একই থেকে যাবে you have then prime plus y square prime and then x equals to gamma x prime plus b prime y equals to 1 prime z equals to এটা হচ্ছে আমার কাছে ইনভার্স করেছে জাস্ট মুভ করবে এই ট্রান্সফরমেশনের আন্ডারে এই কোয়ান্টিটি c স্কয়ার t স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার দ্যাট ইজ দ্য ইনগ্রেডিয়েন্ট এর থেকে আপনি যদি আমরা কিছু পসিবল দেখেছিলাম ভেলোসিটি লাস্ট ক্লাস করতে যে এই ক্যালকুলেশনটা আর ক্লাস
এটা আবার আইডিয়া ছিল এরকম এবার দুটো ফ্রেম আছে এখন মধ্যে শুধু ফ্রেমের কথা বলছি ফ্রেমে কোনো পার্টিকেল মুভ করছে সেরকম কথা বলা হয় না শুধু একটা ফ্রেম আছে আর একটা ভিডিও সেটা যদি এবার এইরকম ঘটনা ঘটে তুমি একই ব্যাপার একটা এস আছে এস প্রাইম আছে একটা পার্টিকেল সাপোজ ইট ইজ মুভিং some velocity u যার x y z কম্পোনেন্ট হচ্ছে ux y uz আমি যদি বলি আমি s প্রাইম থেকে ওই পার্টিকুলার ভেলোসিটি গুলো কম্পোনেন্ট গুলো মেজার করতে চাই তাহলে আমি কি পাবো সেইটা আমরা করতে পারবো এইভাবে যে x প্রাইম is x prime d prime so this is the x component of the velocity measured respect to the observer in s prime by dx prime হলো আমরা এখান থেকে লিখে দিতে পারি gamma x minus dt আর d prime component লিখে দিতে পারি gamma dt by square yes gamma gets cancelled out we have 2x minus 3 divided by 1 minus equals 3 that's to be used similarly ui prime uz prime এখানে কি করে এটা বলছি ui prime will be ui by gamma 1 minus e by c squared dx and similarly for z last period class এটা ইম্পর্টেন্ট দেখার সেটা হলো তুমি যে কোনো x প্রাইম নিচ্ছ y প্রাইম নিচ্ছ z প্রাইম নিচ্ছ ডিনোমিনেটরে যেটা আছে সেটা কিন্তু সবসময় ux সেটা কিন্তু পাল্টাচ্ছে us প্রাইম করেছো এখানে ux মাইনাস b এসছে uy প্রাইম করেছো uy এসছে uz প্রাইম করেছো uz এসছে ডিনোমিনেটরে কিন্তু uz প্রাইমের সময় এখানে uz হয়ে গেছে uy প্রাইমের সময় এখানে uy হয়ে গেছে তা কিন্তু হয় ডিনোমিনেটর is fixed which is this 1 minus 2x b by c square এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার যদি চেঞ্জ হচ্ছে কম্পিউটারের ভিতরে এটা নিউমারেটর ডিনোমিনেটর is always index nothing else এবং আমি চাইলে এই ইনভার্সটাও লিখতে পারি এবং আমি যদি প্রাইম কোঅর্ডিনেটে জানি তাহলে আনপ্রাইম কোঅর্ডিনেটে কি হবে যদি লিখতে চাই তাহলে প্রাইম কোঅর্ডিনেট সরিয়ে দেবো আর থিটাকে মাইনাস লিখতে হবে ইভেন যদি এটা হয় যেটা আমি বললাম না যদি একটা কোনো পার্টিকেল অ্যাক্সিলারেট হয় আমি তার এক্সপ্রেশনও লিখতে পারি মানে স্লাইডে যাবে যে কোনো একটা স্লাইডে প্রশ্ন দিতে সাল পাবে সেখানে গেলে দেখবে অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট লিখে রেখেছে তো যাও করে দেখো অ্যাক্সিলারেশন আমি কিভাবে লিখবো সেই x কম্পোনেন্ট x property 2x d2 prime coordinate x prime will be d2x prime dt prime square by dx prime dt prime আমি জানি এখান থেকে কি হয় আবার dt prime করতে হবে কারণ এগুলো ডেরিভেটিভ খেয়াল রাখতে হবে v এর ডেরিভেটিভ হবে না because v is uniform velocity কিন্তু us এর ডেরিভেটিভ হবে তো সেটা দিয়ে তুমি যদি অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টও কিভাবে চেঞ্জ হয় remember I am talking about the velocity and acceleration of the particle in a frame not the velocity and acceleration of a frame frame uniform velocity তে মুভ করছে frame acceleration করার কোনো চান্স নেই স্পেশাল পিরিয়ড তো একটা পার্টিকেল যদি থাকে সে uniform velocity তে মুভ করতে পারে সে রেস্ট করতে পারে সে অ্যাক্সিলারেট করতে পারে যা খুশি এইটা কমা যাচ্ছে কারণ রেজাল্ট দিয়ে যে আপনি কিন্তু অ্যাক্সিলারেশন করা যায় বা এই সবগুলো মিনিং আছে ফ্রেমটাকে অ্যাক্সিলারেট করতে পারে যে পার্টিকেলটা মুভ করছে একটা ফ্রেমে সে অ্যাক্সিলারেট করতে পারে তাতে কোনো অসুবিধা নেই তুমি এইভাবে ইস্যু করতে পারো এবং এইটার এক্সাম্পল যদি একটা দিই দুটো এক্সাম্পল দিচ্ছি ইম্পর্টেন্ট suppose তোমার কাছে
আছে একটা সেটা মুছে লাগে একটা জিনিস একটা অ্যাপ্লিকেশন দেখা যায় এসআরএস আর এস দেবে একটা লোক আছে সে একটা লাইট অন করলো লাইটটা প্যারালাল টু এক্স এক্স প্রাইম হয়ে গেছে what will be the speed of light in the s prime c of c not c c and the পড়ে দেখতে পাচ্ছি এটা তোমার পসিবিলিটি বলা এবার আমি যদি ক্যারিয়ার ট্রান্সফরমেশন ভাবতাম তাহলে কিন্তু আমার অল সিস্টেম সি প্লাস মাইনাস বি ঠিক আছে তুমি কিন্তু ভেলোসিটি কিন্তু এখন খুব ভালো করে খেয়াল করে রাখো এখন ভেলোসিটি ট্রান্সফরমেশন যেরকম এসেছে এটা গ্যালিলিয়ান নয় এবং আরো ইম্পর্টেন্ট কিন্তু আমরা বলেছিলাম যে যখন গ্যালিলিয়ান যখন ভেলোসিটিটা লাইটের চাইতে অনেক কম তখন আমার কাছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এটা আমরা নিউটনের মেকানিক্সে সবসময় বলে থাকি লোরেন্জে গেলে কিন্তু সেটা দেখতেও পাচ্ছি যদি ডি বাই সি টা একের চাইতে খুব কম হয় তাহলে গামাটা বেসিক্যালি 1 গামাটা 1 মানে এক্স প্রাইম সমান এক্স মাইনাস বিটি ওয়াই প্রাইম সমান ওয়াই জেড প্রাইম সমান জেড এবং টি প্রাইম সমান টি তাহলে এই যে ডি বাই সি সিটা যদি অনেক বড় হয় তাহলে এটাকে আমি খুব ছোট করে ফেলে দেব তাহলে আমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লিখতে পারছি কারণ যদি ভেলোসিটিটা খুব কম এখানেও ডিনোমিনেটর এর উপরে দেখো যে আমাদের এই সিটা এর চাইতে অনেক বড় তাহলে এই ডি বাই সি স্কয়ার টার্মগুলো ভীষণ ছোট আমি যদি এই টার্মগুলোকে ড্রপ করে দিই তাহলে তুমি দেখতে পাচ্ছ ইউএক্স প্রাইম সমান ইউএক্স মাইনাস বি যেটা আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সুতরাং সবসময় এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যে ট্রান্সফরমেশন আমরা কি দেখা when b is very very less than c it must go to the Galilian transformation তো b আমরা নিউটনের মেকানিক্স আমরা জানি যে কোনো একটা মেটেরিয়াল পার্টিকেল তার ভেলোসিটি এর চেয়ে অনেক 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 কম কিন্তু নিউটনের মেকানিক্স করতে পারি আমার সাথে রিলেটিভিটি ইউজ করার কোনো দরকারই নেই তো রিলেটিভিটি দিয়ে যদি আমাকে কিছু বুঝতে হয় করতে হয় জানতে হয় যে কোথায় এই ট্রান্সফরমেশন এফেক্ট করবে তাহলে তোমাকে এমন কিছু খুঁজে বার করতে হবে যার ভেলোসিটিটা c এর কাছাকাছি এই কারণে যত এক্সপেরিমেন্ট হয়েছে প্রথম রিলেটিভিটি এই জিনিস যখন আইনস্টাইন 1905 এ করলেন এক্সপেরিমেন্ট করলেন মানে কেউ তো আমাকে বলে দিতে হবে যে তুমি এসব যে দিতে যাচ্ছ তার একটা কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলোকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারে এরপরে আমরা লেন্থ কন্ট্রাকশন টাইম ডাইলেশন সব এখন আমি আজকেই এখানে বলে দিচ্ছি যে লেন্থ কন্ট্রাকশন হচ্ছে মিশ্রণ ওগুলো রকম করে কিছু হয় না লেন্থ কন্ট্রাকশন মানে এখন একটা রড তুমি বলছো তুমি এখন ভেলোসিটিতে যাচ্ছ তোমার কাছে মনে হবে রডটা ছোট হয়ে গেছে পসিবল কোনোদিন তাহলে তো আমাদের যে কনসেপ্টটা রিজিডিটি যে দুটো পার্টিকেলের মধ্যে যে ডিসচার্জ যেটা থেকে একটা রিজিড রড তৈরি করেছে সেটা কি হবে সেই কনসেপ্টই দাঁড়িয়ে যাবে এখন সত্যি আজ অব্দি তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো একটা এমন এক্সপেরিমেন্ট দেখাও যেখানে দেখানো হচ্ছে এক্সপেরিমেন্ট করে যে রডের লেন্থ হবে এখনো হবে না আস্তে আস্তে হবে প্রথমত এখন ইটস এ মেটেরিয়াল থিং ইটস এ হিউজ থিং তুমি একটা জিনিস এটা একটা মেটেরিয়াল জিনিস তাতে তুমি কত স্পিডে মুভ করাতে পারো cannot be compared to the speed of light কাকে মুভ করাতে পারো ছোট্ট একটা সাবঅ্যাটমিক পার্টিকেল রেডিয়াল ইলেকট্রন সে তার ভেলোসিটি আমি সি এর কাছাকাছি করতে পারি 0.99 সি 0.997 সি 0.994 সি একটা রডকে 0.99 সি তে কোন মুভ করানো পসিবল যদি করানো যেত কিন্তু সেইখানেও গ্রিন কনভার্সন করানোটা অনেক আর যেটা ঘটে যেটা ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম এবং আমরা পরে একটা এক্সাম্পলে গিয়ে দেখবো যে একটা ফ্রেম থেকে একটা ঘটনাকে যদি আমি টাইম ডাইরেকশন দিয়ে এক্সপ্লেন করি আর একটা ফ্রেমে অন্য একটা লোক এই ঘটনাটাকে ইন টার্মস অফ লেন্থ কনভার্সন এক্সপ্লেন করতে টাইম ডাইরেকশন ইজ সামথিং হুইচ ইজ ফান্ডামেন্টাল হ্যাপেন্স রিয়েলি হ্যাপেন্স
এক্সপেরিমেন্ট আছে বহু রকম লেগ কনট্রাকশন কোনো রকম ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন এরকম কোনো কিছু হয় না। কেউ ওরকম রড নিয়ে বা কোনো একটা নিজের বডি নিয়ে এক্সপেরিমেন্ট করবে সম্ভব না। লেগ কনট্রাকশন কথাটা একটু দিন যাবে আমরা বুঝতে পারবো যে এই কথাটা ক্যালকুলেশন ওয়াইজ ঠিক আছে, আমরা এক্সপেরিমেন্টাল পার্সন করার সময় এই জিনিস যা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সেটা অনেক এক্সপেরিমেন্ট আছে এবং তোমরা যদি স্লাইডে যাও প্রথম টাইম লাইনের সাথে যে এক্সপেরিমেন্ট করেছিল তার একটা দুটো টাইম লাইনের সাথে যে স্লাইডটা আছে 8 নম্বর 9 নম্বর দেওয়া আছে কিভাবে সেটা লোকজন ভেবেছে কিভাবে এটা মাপা হয়েছে সেই মাপটা আমরা পরে তাহলে এই লেন্থে গল্পটার মধ্যে অনেক ঝামেলা আছে যে ঝামেলার মধ্যে আমি আইনস্টাইন সত্যি না বলেছিলেন কিনা যে লেন্থটা বলে যাচ্ছে আইনস্টাইনের পেপারে এক্সপ্লিসিট আইনস্টাইনের এই থিওরি বার হওয়ার 50 বছর পরে গিয়ে লোকজন এটা ভাবতে শুরু করে আইনস্টাইন যখন মারা গেল ভাবতে শুরু করে এটা সত্যি পসিবল। আমি ছবি তুলতে পারি রডটা যদি ছোট হয়ে যায় তাহলে তুমি কম্পেয়ার করতে পারো। এটা কিন্তু ফটোগ্রাফ, এটা কিন্তু স্ন্যাপশট। এটা প্রথম মেট্রোস দেখালে আইনস্টাইন মারা গেছে। আমি যদি ছবি তুলি ধরো একটা সার্কেল আছে সে মুভ করছে পাস তোমার কাছে মনে হবে ছোট হয়ে ওভারের মতো দেখতে তাহলে আমি যদি সার্কেলে থাকবো তার ছবি তুলতে থাকবো আর ও যদি খুব বেশি ভেলোসিটিতে মুভ করে আমি যদি তার ছবি তুলতাম তাহলে ওভার মেট্রোস দেখালে যখনই তুমি ছবি তুলো না কেন সার্কেল এরকম কিছু এফেক্ট যেটা আইনস্টাইনও দেখে নিতে পারেন যে আইনস্টাইনের রিলেটিভিটিতে এইরকম একটা ছোট পার্টিকেল আছে তারপর একটা আরো কমপ্লিকেটেড জিনিস আছে যেটা বলে এর এফেক্ট বলে সেই সব জিনিস বুঝে করতে পারে ব্যাপারটা এত সিম্পল নয় যে এই রড ছোট হয়ে যাচ্ছে মানে এই দরকার এগুলো অবশ্যই দেখতে গেলে সম্ভব নয়। এবং তারপরে তাহলে এই যে লেন্থ কনভার্সন করাটা বলা হয় এটা অ্যাকচুয়ালি যদি আমি ছবি বা কিছু করতে যাই আমি তাহলে কি পাবো এখন গেড়ে বলে একজন 1959 গেড়ে দেখালেন অ্যাকচুয়ালি তুমি যদি ছবি তুলো হয় তোমার মনে হবে যে রডটা একটু মানে টিল্টেড হয়ে গেছে এইরকম একটা জিনিস একটা জিনিস মাপা আর একটা জিনিস দেখা দুজনের মধ্যে বহু 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 প্রভাব সেইটা হয়তো আপনি দেখা একটা জিনিস প্রভাব চায় মানে কোনো একটা জিনিসকে দেখতে গেলে সেটা নিশ্চয়ই আলো তোমার চোখে এসে পড়তে হবে ওটা ফুটো তোমার চোখে এসে পড়তে হবে ধরো একটা রড মুভ করছে তুমি এই রডের দুটো এন্ডকে একসঙ্গে দেখতেছো মানে এই এন্ড থেকে প্রথম বেরিয়েছে এই এন্ড থেকে প্রথম বেরিয়েছে সেই দুটো তোমার চোখে সাইমেলটেনিয়াসলি মুভ করেছে কথা কিন্তু করে দেখতে পাচ্ছ কোনোটা যদি মুভ করতে যাবে তাহলে এই এন্ড থেকে যখন প্রথমটা বেরিয়ে তোমার চোখে পৌঁছালো এটা পৌঁছাবে না তার মধ্যে সরে যাচ্ছে তাহলে আমি কি করে ইমেজ কথাটা বলতে পারি এটা তো তারপরে পৌঁছাবে তোমার কাছে এটা এই জায়গাটা এই যে দেখা কথাটা বলা হচ্ছে তাহলে অনেক এদের ব্যাপার যায় না সেই থেকে আবার সোর্স করে সিক্সটিজে ভয়েস অফ একটা আর্টিকেল লিখলে যে আর্টিকেলটাই এখন অব্দি এই ব্যাপারে সব থেকে ভালো আর্টিকেল তারপরে যা হয়েছে বেসিক্যালি ভয়েস অফ থেকে সবাই কপি করা সেটা খুব ইন্টারেস্টিং কিন্তু সেটা তোমাদের সিলেবাসের পার্ট না কিন্তু কোনো রিলেটিভ সিলেবাসে সেগুলো পড়ানো হয় যে এই জিনিসটা করে দেওয়া জিনিসটা খুব ইজি নয় বাট টাইম রিলেশন ইজ সামথিং হুইচ রিয়েলি হ্যাপেন্স
টাইম ডাইরেকশন আমি যখন পড়াশোনা বললাম ইন্টারনেট বুঝে দিলাম সামথিং যেখানে ট্রেন যদি বাড়তে যদি অ্যাক্সিলারেটর সব পড়ে পড়ে তাও টাইম ডাইরেকশন আপনারা এইটা দেখুন এইরকম জিনিস যদি আমরা করতে চাই তাহলে আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ লিখি তাহলে এই এক্সপেরিমেন্ট রেসপেক্টে আমি ইউএক্সটা লিখবো সি ইউআইটা লিখবো জিরো এন্ড ইউজেডটা লিখবো সবসময় তো এরকম প্রবলেম দেবে তখন এইভাবে কারণ এরপরে এমন প্রবলেম আসবে যে প্রবলেমগুলো আমরা কোনো ঠিক করিনি যে একটা পার্টিকেল এই দিকে আসছে 0.99 সেকেন্ড আর একটা পার্টিকেল এই দিকে আসছে 0.99 সেকেন্ড একটা পার্টিকেলের রেসপেক্টে অন্য পার্টিকেলের ভেলোসিটি কত এটা তোমাদের আসে সেই প্রবলেমগুলো কি করে নিয়ে করতে সেটা স্লাইডে আছে বা একটা পার্টিকেল 0.99 সে এইভাবে মুভ করছে একটা পার্টিকেল এই দিকে যাচ্ছে 0.99 এই পার্টিকেলের রেসপেক্টে এই পার্টিকেলের ভেলোসিটি কত সেইটা করার মানে আমরা সেটা করে এগুলো এইভাবে জিনিসটা যদি করা হয় ইউএস সি ইউএস 0 তাহলে ইউএস প্রাইম কি হবে ইউএস প্রাইম হচ্ছে ইউএস মাইনাস বি তাহলে সি মাইনাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই সি সি ইউআই প্রাইম কি হবে ইউআই প্রাইম ইউআই তো 0 ইউএস প্রাইম হবে 0 তো ভেলোসিটি স্টিল সি এটা আমরা দেখতেই পাচ্ছি বলবো এটাই পাওয়া speed is c not the velocity speed not the velocity clear এবার আরেকটা কেস ধরা একই প্রবলেম বুঝিয়ে দিচ্ছি লাইটটা আছে অবজারভার আছে সে লাইটটাকে এই বরাবর আছে not allow access but perpendicular now what will be the velocity measured by s prime তখন যদি আমি দেখি জিনিসটা কেমন এই ক্ষেত্রে ux কত ux c তো নয় ux 0 তাহলে আমার এই হলো ux 0 হয়ে যাবে বাকি যে আমাদের নেই ux 0 হলো এই টার্মটা 0 আমার তো ডিভাইস থাকবে তখন আমার এই মুভ করতে না আমি যে এখানে যে লোকটা আছে তার রেসপেক্টে লিখতে হবে তাহলে ux টা 0 uy টা কি c মাইনাস c 2 এর সমান আছে এইভাবে লিখতে ux প্রাইম কত হবে মাইনাস uy প্রাইম কত c by gamma ux is 0 uz prime 0 तो uz prime is তাহলে এখানে ভেলোসিটি c ওখানে তো সত্যি ভাবে বসে আছে বোঝা গেছে অঙ্কটা speed and not the velocity. Speed बोलते हैं अपनी में अपना कारण speed बोलता है u prime would be equal to what ux prime square plus uy prime square. So it should be v square plus c square by gamma square. Gamma square মানে কত 1 minus v square minus c square মানে ক্যালকুলেশনটা করো না 6 plus c square কেটে v square টা ক্যান্সেল আউট করে দাও This is the speed which is invariant. তাহলে এই নয় তার কম্পোনেন্টগুলো ইনভেস্ট করতে হবে সেটা কিন্তু একটা g
জিওমেট্রিক্যালি কি করছে? জিওমেট্রিক্যালি এটা খুব সহজ, এটা আমরা ভেক্টরের উপপাদ্য করতাম, পিএসসি তো না তার হবে এই টাইপের যদি এই হবে না, তুমি যদি এই ফ্রেমে তোমার রেসপেক্টে এই ফ্রেমটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইউ গেট মাইনাস, that's why you get a minus in this case. What is u by prime? C by gamma. So that's this component, C by gamma. তাহলে তোমার রেজাল্টমেন্টটা বলবে সেইটা হবে। And you can calculate also what is the angle, alpha. You can calculate what is the angle alpha, tan alpha, the modulus. This is minus b, the magnitude plus. তাহলে এটা কি হবে? b gamma by c, right? লাইট স্পিডটা সেটা ঠিকই আছে, কিন্তু তোমার রেসপেক্টে এটা একটা টিল্ট তোমার কাছে হয় না। বৃষ্টির দিকে তুমি যখন শুনে যাচ্ছ সারাটাকে কোন দিকে সরাতে হবে? টাকাটা এই লোক তো খেয়াল রাখো, অনেক প্রবলেম করতে পারে। C obviously remains C, but this is total speed. Not all shooting the component গুলো একটু বাইরে জিওমেট্রিক্যালি অতটা হইল আমরা সহজেই সত্যি আমি যদি অঙ্কটা নাও করতাম এইগুলো সত্যি করতাম আমি যদি এইখানে একটা আমাদের এদিকে যাবে তারপর আমাদের সিরিজ ওয়াই কম্পোনেন্টটা আমাকে কি করলাম রেজাল্টমেন্টটা স্কোয়ারটা স্কোয়ার এরপরে যাওয়ার আগে আচ্ছা এই যে দুটো ফ্রেম বললাম, এই ফ্রেমটা এর রেসপেক্টে বি ভেলোসিটি দিলে এটা কানেক্টেড কালি রয়েছে। ধরা যাক আরো আরেকটা ফ্রেম আছে, তোমার কাছে তিনটে ফ্রেম আছে, এস একটা এস আই এস ডবল। ধরা যাক এস প্রাইম ফ্রেমটা এস এর রেসপেক্টে v1 ভেলোসিটি আর এস ডবল প্রাইম ফ্রেমটা S prime এর রেসপেক্টে v2 ভেলোসিটি। তাহলে প্রশ্ন হলো S ডবল প্রাইম ফ্রেমটা S এর রেসপেক্টে কত ভেলোসিটি? v1 is the velocity of S prime with respect to S, v2 is the velocity of S double prime with respect to S prime. Then what will be the velocity of S double prime frame with respect to S? এটা করার অনেক রকমের রাস্তা আছে। একটা কিভাবে করা যেতে পারে, তুমি এইগুলোর মধ্যে লোরেন্স ট্রান্সফরমেশন দেখো, এইগুলোর মধ্যে লোরেন্স ট্রান্সফরমেশন তারপর দেখার চেষ্টা করো সেগুলোকে কম্বাইন এইটা একটার মধ্যে কোনো লোরেন্স ট্রান্সফরমেশন সত্যি কি পরের যেটা বললাম এটা লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড। আমরা অনেক ভালো করা আমি প্রথমে সহজ রাস্তাটা একটু দেখাচ্ছি, তারপরে হয়তো আমরা যেভাবে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছিলাম ওই অ্যাঙ্গেলের মধ্যটাই চলে যাবে, তখন বোঝা যাবে কি একটা জিনিস করছি যে তখন বোঝা যাবে। তো ধরো তুমি এস প্রাইম এর রেসপেক্টে এস লিখতে চাও, তাহলে সেটা লিখতেই হবে।
prime equal to gamma p minus বাকিগুলো ফেলে দিচ্ছি that's all p prime equals to gamma p minus b by c square x x prime gamma x minus এটা হচ্ছে between s prime and s সেটা লিখে দেব এবার আমি লিখব ডবল প্রাইম আর প্রাইম আচ্ছা এখানে ঠিক একটা অংশ গামা টা গামা 1 গামা 1 মানে হলো 1 প্রাইম টু পাওয়ার 1 মাইনাস এবং স্কয়ার 1 বাই 2 পাওয়ার 1 মাইনাস যদি ডবল প্রাইম হতো তাহলে কি লিখবো কি ডবল প্রাইম ইকুয়ালস টু গামা 1 হবে না তখন গামা 2 হবে কারণ ভেলোসিটি গামা v2 গামা 2 p প্রাইম মাইনাস v2 বাই c স্কয়ার মাইনাস x ডবল প্রাইম ইকুয়ালস টু গামা 2 x প্রাইম মাইনাস v1 এই দুটোর মধ্যে এটা আনপ্রাইম এটা হলো একটা প্রাইম আর এটা হলো ডবল প্রাইম এই দুটো আমরা লিখছি x p প্রাইম x প্রাইম এইটা আর এইটা লিখছি আর এটা তো প্রাইম ছিল এটা ডবল প্রাইম তো ডবল প্রাইম কোঅর্ডিনেট ইকুয়ালস টু গামা 2 1 মাইনাস এবার প্রশ্নটা হচ্ছে যে আমার প্রশ্নটা কি ডবল প্রাইমের সাথে s কি করে কানেক্ট তো সোজা এই প্রাইম আর x প্রাইম এর জায়গায় আমি যদি এইগুলো বসে তাহলে আমি ডবল প্রাইম আর dx এর উপর ডেরিভেশন পাবো তো এই দুটো কানেক্টেড বাই নোডাল ট্রান্সফরমেশন এই দুটো কানেক্টেড বাই নোডাল ট্রান্সফরমেশন এবার আমি দেখতে চাইছি এইটা এটা কি হবে পসিবল x ডবল প্রাইম ইকুয়ালস টু গামা x প্রাইম ইজ গামা 1 x মাইনাস v1 মাইনাস v2 p prime is 1 p minus p minus 1 by c square x তাহলে গামা 1 টাকে কমন নিয়ে নিতে পারি এবার গামা 1 গামা 2 x minus v1 minus v2 p minus 1 by c square gamma 1 gamma 2 x whole 1 plus u1 v2 by c square minus u1 plus v2 v1 by c square gamma 1 gamma 2 divided by 1 plus v1 v2 by c square x minus v1 plus v2 divided by 1 plus v1 by c square এই যে স্ট্রাকচারটা লেখা হয়েছে এটা হচ্ছে x ডবল প্রাইম ইকুয়ালস টু সামথিং মাল্টিপ্লাইড বাই x মাইনাস v এইটা হচ্ছে সেই রেজাল্টেন্ট ভেলোসিটি v যে ভেলোসিটিতে x
the velocity of s common by with respect to s. But এটা কি পুরো আইডেন্টিফাই করলাম? এটা তোমাদের অঙ্ক শেষ মানে এটা যদি v হয় তাহলে গামাটা কত? এটা এটা হওয়া উচিত এটা কত এখানে v1 plus v2 by this। তাহলে ওই ভিটাকে যদি ওইটা এখানে বসাই তাহলে এই যে সামনের যে ফ্যাক্টর এটা আমার ফেরত পাওয়া উচিত। মানে এটাই তো পুরো একটা গামা এইটা ফেরত আছে যে এই গামাটা যদি আমি এইটা বসিয়ে দিতাম 1 minus 1 by c square v মানে v1 plus v2 divided by 1 plus v1 2 by c square plus square গুণ করতাম তাহলে সেইটা এই যে ফ্যাক্টরটা এটা দিয়েছি আমি পুরোটা তার সঙ্গে সমান হবে কিনা যদি না হয় তাহলে তো আমি কিন্তু লোডের ট্রান্সফরমেশন বলতে পারবো। আমার স্ট্রাকচারটা কি ছিল x প্রাইম সমান গামা x মাইনাস b যে গামাটা ছিল 1 বাই 2 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার এটা যে দুটো আছে এইটা যদি আমার কাছে পুরো বি হয় তাহলে এই পুরোটা এখনকার গামা সেইটাকে এটা দিয়ে স্পেসিফাই এই অ্যালজেব্রাটা নিজেরা করে দেখবে যে এই গামাটাকে আমি প্রথমে যে ফ্যাক্টরটা আছে আমি সেইভাবে করতে পারি কিনা। খেয়াল করলাম এখানে গামা 1 গামা 2 1 প্লাস v1 v2 বাই c স্কয়ার আছে তুমি চাইলে কি এটাও লিখতে পারো গামা 1 গামা 2 1 প্লাস বিটা 1 because v1 by c is beta 1 v2 by c is এই গামাটা সত্যি এইটা this gamma this factor this whole factor will take over gamma তুমি এইভাবে লিখতে পারো gamma 1 gamma 2 1 plus beta 1 beta 2 এইটা কি তোমার এখনকার গামা এইটা তোমাকে চেক করে দিতে হবে চেক একটা করে যে এটা স্কয়ার করে সেটা এইখানে আসতে পারে তবে আমি বলতে পারবো এটা একটা লোডের ট্রান্সফরমেশন আদারওয়াইজ নট লোডের ট্রান্সফরমেশন স্ট্রাকচার আমার কাছে একই বলে রাখতে হবে। এবার এখান থেকে আমি পুরো জিনিস দেখলাম একটা হচ্ছে যে s প্রাইম ডবল প্রাইম প্রাইম s এর রেসপেক্টে যে v ভেলোসিটিটা মুভ করে সেই v ভেলোসিটিটা স্মল বাই this one e equals to v1 plus v2 divided by 1 plus v1 beta 2 এইভাবে তুমি যে দেখো সবাইকে c দিয়ে ডিভাইড করো v by c is beta v1 by c is beta 1 v2 by c is beta 2 এই ধরো এটা আমরা দেখলাম যে যদি কোনো একটা প্লেট আগের প্লেনের রেসপেক্টে একই অ্যাক্সিস বরাবর ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে মানে তাদের প্রত্যেকটা প্লেনই একটা আরেকটার সাথে লোডের ট্রান্সফরমেশন দিয়ে কানেক্ট। তুমি চাইলে এই প্লেন পরপর বাড়িয়ে যেতে পারো এরপর তুমি আরেকটা প্লেন কাটবে তার রেসপেক্টে কোনটা রয়েছে একই ভাবে চলবে কি করবে जो लोरेंट्ज ट्रांसफॉर्मेशन along this common axis x x prime the resultant সময় একটা হবে লোরেন্টজ ট্রান্সফরমেশন এই প্রবলেমটা কঠিন হয়ে যাবে এটা আমরা করব না
এই আমরা অ্যাক্সিসটা পাল্টে আমি বললাম এস আর এস প্রাইম এস এর রেসপেক্টে এক্স বরাবর পোটেনশিয়াল কানেক্টেড অর্থাৎ এস ডবল প্রাইম এস প্রাইমের রেসপেক্টে এইভাবে না হলে এইভাবে তখন যদি লোরেন্স ট্রান্সফরমেশন লিখতে হয় তখন এক্স আর জেড ফিক্স থাকে ওয়াই পাল্টে এবার যদি কেউ প্রশ্ন করে ওই ডবল প্রাইম এস কিভাবে কানেক্ট করবে তখন দেখা যাবে সেটা লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে কানেক্ট হবে মানে লোরেন্স ট্রান্সফরমেশন দিয়ে যদি দুটো ফ্রেমকে কানেক্ট করে রেজাল্টটাকে আরেকটা লোরেন্স নিতে হয় তাহলে সমস্ত ফ্রেমকে একই কমন অ্যাক্সিস বরাবর নিতে হবে যদি সেটা না হয় তাহলে সেটা লোরেন্স ট্রান্সফরমেশন তো এইটা হচ্ছে এই যে প্রবলেমটা আমরা বললাম সেটা করার একটা কারণ আমি এই প্রবলেমটাকে আরেকভাবে করতে চাইছি ইউজিং দ্যাট অ্যালগরিথমিক অ্যানালিসিস তাহলে দেখা যাবে কতটা সুবিধা সেই টাইপের একটা দেখা যাচ্ছে সেই অ্যালগরিথমিক অ্যাঙ্গেল দিয়ে জিনিসটা নম্বর এই ক্ষেত্রে total gamma is gamma 1 gamma 2 multiplied by 1 plus beta 1 beta 2 velocity beta is beta 1 plus beta 2 divided by 1 plus beta 1 ট্রান্সফরমেশন লিখতে পারে কিন্তু তাদের যে রেজাল্টটা তাদের হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি ধরো এটা এস এটা এস প্রাইম এটা বিতে যাচ্ছে এটা যে সমস্যা এটা তো বি প্রাইম গামা মাইনাস বি প্লাস স্কয়ার এক্স প্রাইম ইকুয়াল টু গামা এক্স মাইনাস এটা ধরো তোমার কাছে এস ডবল প্রাইমটা আছে এটা এই বরাবর তখন এক্স বরাবর যাচ্ছে না ওয়াই বরাবর যাচ্ছে না এটা ওয়াই এই ধরনের কানেক্ট হবে ওয়াই আর থিটা নট এক্স আর তাহলে তখন এইটা should be x double prime equals to x prime y double prime যেটা সেইটা তখন হয়ে যাবে সাম গামা ইনটু y মাইনাস সাম p double prime টা আবার গামা p প্রাইম মাইনাস b by c স্কয়ার ইনটু x তখন ছিল এইভাবে এখানে ছিল তাহলে এবার তোমাকে যখন তুমি করে বসাবে তখন দেখো যে আগে তো ছিল y প্রাইম ইকুয়াল টু y y ডবল প্রাইম যখন লিখবো এটা তোমার এইভাবে লিখে বলবে এই কারণে রেজাল্টেন্ট যেটা পাবে তার স্ট্রাকচারটা একদম যে ধরেন যে স্ট্রাকচার বলে টু অফ গামা ইনটু x মাইনাস এই যে স্ট্রাকচার এইটা টু তাহলে লোরেন্স ট্রান্সফরমেশন অ্যাডাপ্ট টু ডিফারেন্ট অ্যাক্সিস তাদের রেজাল্টেন্টটা লোরেন্স ট্রান্সফরমেশন হয় Lorenz transformation along common x-axis is always the resultant transformation is always another Lorenz transformation. The velocity. এইবার তো আপনি দেখো আমরা লিখে এসেছিলাম এই প্রবলেমটাই আমি আবার করছি যদি এস আর এস প্রাইমের ভিতরে আমরা লিখে এসেছিলাম cos alpha will be 5 minus sin alpha will be 5 minus sin alpha will be 5 and cos alpha. That's the sequence. তাহলে যদি s prime আর s এর মধ্যে হয় ভেলোসিটিটা যদি v1 হয় তাহলে অ্যাঙ্গেলটাকে ধরা হয় phi1 এটা হচ্ছে বিটুইন s prime and s এবার যদি ডবল প্রাইম আর s prime লিখি আবার একই জিনিস লিখবো phi1 এর জায়গায় phi2 করে then you have so this is s and s prime এবার যদি s prime আর s double prime তাহলে কি হবে ct double prime x prime equals to some 2 sin alpha phi2 minus sin alpha phi2 minus sin alpha phi2 এটা হচ্ছে প্রাইমের সঙ্গে ডবল
এবার কি করব? সম্পদ থেকে এইটা হচ্ছে তাহলে এক্স পি আর এক্স ডট প্রাইম মধ্যে দিকে চলে যাবে। তাহলে ডবল প্রাইমের সঙ্গে টার্ন প্রাইম তাতে আমি এইভাবে দেখলাম যে আমার স্ট্রাকচারটা তো ইন্টারেস্টিং। এইভাবে আমি কম্পেয়ার করতে পারি এইটা বেসিক্যালি হচ্ছে সাইন অ্যান্ড ফাইভটা বেসিক্যালি হচ্ছে এবার যদি তোমরা বুঝতে পারো cos hyperbolic phi equals cos hyperbolic phi 1 cos hyperbolic phi plus sin hyperbolic phi 1 sin hyperbolic phi কে কি sin hyperbolic phi 1 cos hyperbolic phi plus cos hyperbolic phi 1 sin কম্পেয়ার কোথায় করছি। আচ্ছা এবার এই যে পুরোটা লিখেছি ডান দিকে এটাকে এইভাবে লেখা যায় sin hyperbolic phi 1 plus phi 1 এটা কম্পেয়ার করলাম এই যে লেখা আছে cos hyperbolic phi 1 cos hyperbolic phi 2 plus sin hyperbolic phi 1 sin hyperbolic phi 2 this is nothing but cos hyperbolic phi 1 plus phi 2 ঠিক ত্রিকোণমিতি হাইপারবোলিক লেখার পর যে আইডেন্টিটি গুলো থাকে যেমন sin a plus b কে sin a cos b plus cos a sin b লিখতে পারি sin হাইপারবোলিক যদি a plus b হয় তার আইডেন্টিটি ইউজ করলে এটা পাবো সিমিলারলি প্রোডাক্টটাও sin হাইপারবোলিক phi 1 ঠিক আছে তাহলে একটা ভাই তাহলে tan hyperbolic phi equals to tan hyperbolic phi 1 plus ঠিক আছে
ডিভাইড tan hyperbolic phi 1 plus phi 2 মানে কি tan hyperbolic phi 1 plus tan hyperbolic phi 2 divided by 1 plus tan hyperbolic phi 1 tan hyperbolic phi 2 কি হবে আমি tan hyperbolic phi আমি প্রথমটা দিলে যাও কি লিখে এসেছিলাম tan hyperbolic phi এটা ছিল আমাদের বিটা ডিভাইস So this tan hyperbolic phi is beta. This hyperbolic phi is beta 1. Phi 2 is beta 2 divided by 1 plus beta 1 beta 2. It is that is one of the first line cos hyperbolic phi কোনটা কি লিখেছিলাম মোস্ট প্রবাবলি গামা cos hyperbolic phi কোনটা কি লিখেছিলাম গামা sin hyperbolic phi কি ছিল গামা বিটা তুমি ফার্স্ট লাইন এটা বসিয়ে দাও cos hyperbolic phi মানে গামা 2 cos hyperbolic phi এটা গামা 1 cos hyperbolic phi গামা 2 plus sin hyperbolic phi 1 is gamma 1 beta 1 sin hyperbolic phi 2 is gamma 2 which is gamma 1 gamma multiplied by 1 plus very best অনেক বেশি ইজি টু বি নিচে এরকম করতে পারে তো এবার কিছু হয় ব্র্যাকেটটা সুবিধা কেন সুবিধা এরপর ভেলোসিটি মানে আগের মতো রেডিয়াল ট্রান্সফরমেশনের মতো ওই যেটা আপনি বলার চেষ্টা করছেন মনে জায়গাটা দিতে যাচ্ছে একটা তাহলে রেজাল্টটা হবে 1 প্লাস b সেটা হবে না এটা বলেছে সেটা হচ্ছে এইরকম b1 প্লাস b2 ডিভাইড বাই 1 প্লাস b1 বাই c স্কয়ার এইরকম একটা জিনিস ভেলোসিটি একটা হচ্ছে পেমেন্ট এবং পেমেন্ট পাওয়া এখন ভেলোসিটিটা সিম্পলি v1 প্লাস v2 বলে অ্যাড হয় না এমন কি কোনো কোয়ান্টিটি তাহলে আছে যারা আগে এমন ভাবে ভেলোসিটি অ্যাড হতো v1 প্লাস v2 এখন সেরকম ভাবে এমন কি কোনো কোয়ান্টিটি আছে যারা এখন এরকম সিম্পলি অ্যাডিশন করতে পারে তার হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফাই খেয়াল করে দেখো এই ফাইটা ইজ নাথিং বাট দিস i1 প্লাস i2 so whereas in ordinary velocity transformation যেখানে লোরেন্জ নেই গ্যালিলিয়ান তখন ভেলোসিটিটা জাস্ট v1 প্লাস v2 করে হয় রিলেটিভিটিতে ভেলোসিটি রেসপেক্টে এটা জাস্ট v1 প্লাস v2 করে হয় না v1 প্লাস v2 বাই 1 প্লাস v1 v2 বাই c স্কয়ার হয় কিন্তু ওই ফাই যেটাকে আমরা রিলেটিভিটি বলেছিলাম তার আগে পুরো ভেলোসিটি মতো i1 প্লাস i2 এই সিম্পলি অ্যাডিশন ছিল এই কারণে এই সাম কোয়ান্টিটি যেটা কিনা আমার কাছে সিম্পলি phi 1 plus phi 2 এইভাবে অ্যাড করতে হয় ভেলোসিটিটা এইভাবে অ্যাড অর্ডিনারি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ভেলোসিটি যেভাবে অ্যাডিশন হয় রিলেটিভিটি আসে যে অ্যাঙ্গেল তৈরি হয় পার্টিকুলার অ্যাঙ্গেল ফাই যার লিমিটটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি তারা ওরকম ভাবে phi 1 plus phi 2 তুমি আরেকটা টার্ম নিয়ে আসতে তাহলে অঙ্কটা আরো হবে আরেকটা নিয়ে পাইছি তাহলে তুমি এটা phi tan একটা phi tan দিলো tan একটা phi 1 plus phi 2 plus phi তাহলে তুমি আবার অঙ্ক করলে তুমি একটা আবার একটা রেজাল্ট দিলো কিন্তু কি করবে খেয়াল রাখতে হবে যে গামা ফ্যাক্টরটাই গামা ফ্যাক্টরটা কিন্তু s ডবল প্রাইমের রেসপেক্টে s এর যে গামা সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেই গামা 1 গামা 2 1 প্লাস বিটা 1 এটা আমরা এখানে আমরা ইজিলি বেরিয়ে গেল এখানে আমরা যেটা বলেছিলাম যে এটা v ধরো বলে এবার এই হিসাবটা করো করে দেখাও যে সেটা এটা ওখানে সেটা দরকার হবে কি দেখাই যাচ্ছে এইভাবে ভেলোসিটি ট্রান্সফরমেশনের পার্ট ইউজ করে
এই প্রবলেমটা যে কোনো উপায় করতে পারে এই দিকে যেভাবে দেখা হচ্ছে হবে বা ওই দিকে যেভাবে দেখা হচ্ছে এবার আমরা বলছি কি প্রথম কথাই ইম্পর্টেন্ট যে আমার কাছে ফ্রেম থাকতো যেটা আমরা বলেছিলাম যে মেন সমস্যাটা মেন যে জায়গাটায় প্রবলেম একদম আলাদা গ্যালিলিয়ানে এক হয়ে গেছে এখন যদি আমি বলি যে কোনো দুটো ঘটনা কোনো একটা ফ্রেমে সাইমেলটেনিয়াস তাহলে অন্য ফ্রেমেও কিছুটা সাইমেলটেনিয়াস এই প্রশ্নটা যদি আমি কোনো দুটো ঘটনা আর স্পেনে একটা লোক দেখছে দুটো ঘটনা সাইমেলটেনিয়াস সময় এস ডবল প্রাইম মুভ করছে ভেলোসিটি সে কি দুটো দিকে সাইমেলটেনিয়াস দেখবে গ্যালিলিয়ান বলে দিয়েছিল সাইমেলটেনিয়াস দেখবে তারপর টি প্রাইম আর টিটা সমান এখানে যদি আমরা দুটো ঘটনা ধরে আমরা একটা ঘটনা হয়েছে এক্স মানে আর একটা ঘটনা হয়েছে এক্স টু এই দুটো ঘটনা ঘটেছে একটা সময় টি এখানে বা টি ভেলোসিটিতে মুভ করছে এখানে একটা লোক আছে সে এই দুটো ঘটনাকে দেখতে চায় সে কি সাইমেলটেনিয়াস বললে আমি বলবো কিন্তু আমি এই থেকেই দেখতে পারি যে আমি যদি এটাকে টি টু প্রাইম নিতাম তাহলে শুধু গামা টি বাই সি স্কয়ার one by gamma q1 minus q by c square 1 q2 prime minus q1 by gamma q2 minus q1 minus q by c square যদি দুটো ঘটনা এক্সপেরিমেন্ট সাইমেলটেনিয়াস হয় তাহলে q1 আর q2 সমান if events simultaneous yes that means q1 equals to q2 পরিষ্কার দেখা যাচ্ছে q2 প্রাইম minus q1 প্রাইম minus gamma over c square x তাহলে s প্রাইম এর লোকটা রেসপেক্টে সেই ঘটনাটা যে দুটো ঘটনা s এর রেসপেক্টে সাইমেলটেনিয়াস এটা s প্রাইম এর রেসপেক্টে সাইমেলটেনিয়াস और দেখাই যাচ্ছে বলা কারণ আমি কোনোদিন যদি রিমেম্বার সাইমেলটেনিয়াস হওয়ার মানে কিন্তু এই নয় সেই দুটোকে একই স্পেস পয়েন্টে ঘটা এটা অনলাইন ক্লাসের সময় দুবার সাইমেলটেনিয়াস ঘটা মানে এই নয় যে দুটো ঘটনাকে একই স্পেস পয়েন্টে ঘটা একই সময়ে যদি এরকম ব্যাপার হতো যে তুমি সাইমেলটেনিয়াস করতে এবং একই স্পেস পয়েন্টে করতে তাহলে এইগুলো যদি একই স্পেস পয়েন্টে করতো তাহলে x টু আর x সমান হয়ে যেত তখন এই দুটো সমান হয়ে যেত তখন এটা জিরো হচ্ছে এরকম কোনো ঘটনা যদি কোনো একটা ফ্রেমে কোনো দুটো ঘটনা যদি কোনো একটা ফ্রেমে একই স্পেস পয়েন্টে ঘটে এবং সাইমেলটেনিয়াসলি ঘটে তাহলে অন্য যে কোনো ফ্রেমে সেটা সাইমেলটেনিয়াস কোনো দুটো ঘটনা যদি সাইমেলটেনিয়াস হয় কিন্তু একই স্পেস পয়েন্টে যদি না ঘটে তাহলে x সমান x তে ঘটে তাহলে অন্য ফ্রেমের রেসপেক্টে ওই ঘটনাটা এই লোকটা সাইমেলটেনিয়াস নয় তারা সময় which is called the loss of simultaneity.
এটা আমরা দেখেও ছিলাম তোমাদের মনে থাকে যে আমরা একটা এক্সাম্পল ডিসকাস করছিলাম অনলাইন ক্লাসে একটা ট্রেন মুভ করছিল আর আমি মিডিলে বসে আছি একটা আলো জ্বালানো আলোটা বেরিয়ে ওই দেওয়ালও গেল এই দেওয়ালও গেল আমার থেকে এই ডিস্টেন্স চাই এই ডিস্টেন্স চাই দুটো পৌঁছতে একই সময় না ওটা নেটটা 12 হয় আমি মিডিলে থাকি এই ডিস্টেন্সে লাইট একটা পাশে 10 বাই সি লাগছে এটা একটা পাশে 10 বাই সি লাগছে দুটো ঘটনা দুটো এন্টার করছে কিন্তু আমার কাছে সাইমেলটেনিয়াস কারণ দুটো ঘটনাই করছে এন বাই সি সময় যে লোকটা এবার আমার রেসপেক্টে মুভ করছে সে তো দেখছে আমি তার রেসপেক্টে মুভ করে যাচ্ছি তার মানে কি তার রেসপেক্টে এই লাইটের সোর্স থেকে একটাকে ডিসটেন্স আছে কম তাহলে সেই দিকটা আগে আর অন্যটা বেশি তার কাছে ওই কিউআর দুটো সমান হলো না কিউআর দুটো আলাদা হয় না কিন্তু তোমরা যদি চাও ওই প্রবলেমটা ট্রেনের প্রবলেমটাকে এইভাবে কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করে দেখতে পারো যে এই যে আমরা বলেছিলাম যে তোমার কাছে এই জন্য আছে এই মিডিল একটা লোক এবার এখান থেকে গেল এটা যদি তোমরা দেখতে 12 বাজার এর বাই সি হবে এর বাই সি হবে বা ধরা যাক একটা লোক এইদিকে মুখ করছে তার রেসপেক্ট ওই দিকে তার রেসপেক্ট আমার সুবিধা কেমন হলো যে ডটেড লাইন দেয়া আছে বল এখানে তাহলে এই ডিসটেন্সটা কম রাখুন এই ডিসটেন্সটা কম দিচ্ছি এবার আমি ওই প্রাইম কোঅর্ডিনেটে দিয়ে এই t2 প্রাইম মাইনাস t1 প্রাইম হিসাব করতে পারি কি x2 মাইনাস x1 বসাতে বসে কোনটা আগে ঘুরবে এবং এদিকে যায় যদি a হয় এটা b হয় b টা আগে এটা পরে তাহলে কি এখানে এখানে যদি t2 প্রাইম বলতাম এটা যদি t1 প্রাইম তো আমরা দেখাতে পারবো যে t2 প্রাইম এর এটা t1 প্রাইম হবে x1 x2 হচ্ছে একটা মাইনাস এর একটা প্লাসের সব অসীম করে দেখার চেষ্টা করতে পারবো যে এই প্রবলেমটাকে আমি এইখানে ম্যাপ করি তাহলে তো দেখাতে পারছি কোন ঘটনাটা আমার কাছে আগে হলো কিন্তু আমি এটা করি অঙ্কটাই হচ্ছে এটা আগে কি করে কিন্তু প্রাইমারি এটা কোন প্রাইম বলে এটা একটা কোঅর্ডিনেট বসে হিসেব বাট লাস্ট তোমার কাছে এক্সট্রিম আছে তোমার কাছে এক্সট্রাক্ট একটা রড আছে রডটাকে আমি কোথায় রাখবো ধরো আমি এক্সট্রাক্ট করছি এক্সট্রাক্ট ভিডিও করতে পারি তাহলে রডটাকে আমি এই রডটা এক্সট্রাক্ট যে লোকটা আছে তার রেসপেক্টে রেস্টে আছে এসে যে লোকটা আছে সে দেখছে মুখ করে যাচ্ছে যদি এস ফাইলের এই লোকটা রডের লেগ মাপে তাহলে সেটা কি হবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম প্রাইম ইউজ করছি বিকজ রডের প্রাইম so this is the length of the rod as measured by an observer in s prime যার রেসপেক্টে রডটা রেস্টে আছে so this you can call it the rest length or the proper length of the rod আমি যে ফ্রেমে আছি সেই ফ্রেমে আমার রেসপেক্টে রডটা রেস্টে আছে so this is not the proper length যে লোকটা এসে আছে সেই রডের লেগটা মাপতে চায় এবারে বলেছিলাম যে যখনই কিছু একটা জিনিস মেজার করতে হবে ঘুমেলের রেসপেক্টে আমাকে তো দুটো এন্ডকে সাইমালটেনিয়াসলি মেজার করতে হবে না মেজারমেন্টের কোনো মানে নেই
তাহলে এবার যদি আমি লোরেস্ট ট্রান্সফরমেশন ইউজ করব, লোরেস্ট ট্রান্সফরমেশন কোনটা ইউজ করব? এইটা আপনাকে আমি এস এর রেসপেক্টে দেখতে চাইছি, এস প্রাইম। তো আমি এইটা ইউজ করব নাকি এইটা ইউজ করব? নিচেরটা এসে যে বসে আছে সে তার রেসপেক্টে সাইমেলটেনিয়াসলি মাপবে। এটা যদি বলায় তাহলে রড শর্ট হতে পারে, বড় দুটো ঘটনা এইখানে কে বল যে মাপছে তার রেসপেক্টে সাইমেলটেনিয়াস মাপছে কে? এ এর রেসপেক্টে কোঅর্ডিনেটটা কি? টি। তাহলে এ এই দুটো পয়েন্টে সেম সময় মাপা মানে এর রেসপেক্টে টিটা সমান। তাহলে আমি যদি প্রথমটা ইউজ করি তাহলে আমি কি লিখতে পারবো? আমার তো টি প্রাইম বলতে আমি এইটা লিখছি। তো it should be আমি এইটাই লিখতাম, it should be x2 prime minus x1 prime equals to gamma x2 minus x1 minus b p2 minus p1, right? নিচেরটা যদি লিখি যায় যদি q1 সমান q2 হয় অপেক্ষার পয়েন্ট বলছি যদি এটা তাহলে x2 prime minus x1 বলে দিও gamma x2 minus x1 এটা l কে লো। তাহলে আমার রেসপেক্টে মেজার করা নেই এস এর রেসপেক্টে আমার l ছিল ডিভাইডেড বাই গামা l ওভার 1 মাইনাস জাস্ট ফাইন। আমি এইটা তাহলে x2 minus x1 কত? l p2 প্রাইম আর p1 প্রাইম সমান s প্রাইম এটা 0। তাহলে এটা কি গামা x2 minus x1 প্রাইম কত? ওখানে তো দেখে মনে হচ্ছে রডের লেন্থ ছোট হয়েছে, এটা দেখে কি মনে হচ্ছে রডের লেন্থ বড় হয়েছে? কোনটা? কি কোনো একটা ভুল আছে ভিজুয়াল আইডিয়াই যে রেজাল্টটা করছে তার ফ্রেম থেকে সে সাইমালটেনিয়াসলি দুটো পয়েন্টকে মাপে। এ যদি মাপে এর রেসপেক্টে এই দুটো সাইমালটেনিয়াসলি রেজাল্ট মাপছে যে এর ফ্রেমে টি প্রাইম না টি টি, তাহলে মাস্ট বি q1 ইকুয়ালস টু এর রেসপেক্ট, নট q1 প্রাইম ইকুয়ালস টু যেটা বলে সেই এর রেসপেক্ট এ এই দুটো এনকে একই সাথে মাপ এই লোক না প্রশ্ন ছিল যে is it q1 equals to q2 or is it q1 prime equals to q2 prime? যদি q1 সমান q2 হয় তাহলে এই স্পিডের মধ্যে রডের ছোট, আর যদি q1 prime সমান q2 prime হয় তাহলে এই স্পিডের মধ্যে কি হচ্ছে রডের বড় হচ্ছে, কারণ গামাটা তো 1 বাই 1 মাইনাস কোনটা ঠিক? এটা ঠিক নাকি এইটা
মানে আমি যখন মাপছি এসছিলাম সেখানে আমার টাইমের যে সময় দুটো সেই দুটো সময় এ তো মাপছে এস থেকে, তারপরে আমি তারপরে সেই কারণে D1 আর D2 নট যে আমি এইটা ইউজ করব, দিস ইজ রং। না এইটা এইটা যদি ভুল হয় তাহলে এই রকম অনেক রকমের গন্ডগোল ঘটবে। ওরা আমি যদি অঙ্কটা উল্টো করতাম, এবার একই প্রবলেম এস এস প্রাইম ভেলোসিটি দেয়া আছে, রডকে এস এ রেখেছি, এক্স প্রাইম থেকে মাপছি তাহলে না এই ভিজুয়াল ইজ দ্য রেসপেক্ট সেকেন্ড কেসটা কি সেকেন্ড কেস বড় হয় এবারে তো রডটাকে আগে কি বলে যাবে স্প্রাইম বিভাজনটা মনে করছিল তাদের রডটা আর এসে আগে এটাকে ইঞ্জিনও বলছিলাম, এখন ইঞ্জিনটা হচ্ছে অ্যাকচুয়ালি x2 - x1। এইবার হিসেবটা করা তাহলে এইটা প্রাইম হয়ে যাবে, কিন্তু যখন a মাপছে তার t প্রাইম গুলো সমান, তোমাকে ইনভার্সটা ইউজ করতে হবে। কিন্তু রেস প্লেনটা এখন আর x2 প্রাইম - x1 প্রাইম নয়, রড তো রেসে আছে s এর রেসপেক্টে, তখন রেস প্লেনটা এর দিল কিন্তু x2 - যখন ইনভার্সটা করবে তখন তোমাদের x2 - x এখানে যেটা করেছে তখন এই বলতে না, বাট নাও দিস ইজ l 0 and this is l, তো এইখান থেকে আমরা লিখলাম দিস শুড বি ইকুয়ালস টু l 0 কমা l t1 প্রাইম আর t2 প্রাইম এই দুটো তখন সমান, তুমি এইখান থেকে মাপছো একই জিনিস ডেল্টা মানে মেজারমেন্টটা এর রেসপেক্টে এর মধ্যে সমান। তো ভেরি 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 কেয়ারফুল যে কে মাপছে আর কোথায় রক্ত বসিয়েছে, তাহলে তো সব কিছুই হতে পারে। আমি একই ঘটনা পরে টাইম ডাইলেশনের সময় দেখা যাবে, শুনতে খুব সোজা যে মৌখিক প্রশ্নাংশ বা এরকম ইয়ে আর কোন করে নিয়ে যে কার সাথে কোনটা মাপা হচ্ছে বোঝা অসুবিধা। রিমেম্বার যে ফ্রেম থেকে মাপছি সেই ফ্রেমের সময়টা একই, এইটা ইউজ করবো নাকি এইটা ইউজ করবো ডিপেন্ডস অন তুমি কোন ফ্রেমে বসে মাপছো। তুমি যদি এসে বসে মাপো U1 আর T2 কে সমান করো, তুমি যদি S প্রাইমে বসে মাপো তাহলে তুমি T1 প্রাইম আর T2 প্রাইম বসে মাপো, তাহলে তোমাকে এমন ভাবেই রেজাল্টটা লিখতে হবে যাতে করে সেটা হয়। আরো বক্তব্য আসতে পারে যে আমি কি তাহলে একটা ইনভার্স না করে কম্বিনেশনটা দিয়ে করতে পারতাম না, এটা তো দেখতে পাচ্ছি এটা দিয়ে আমি যে এই অঙ্কটা প্রথম পার্টটা দিয়ে করা যেত, এইটা বললাম তখন কোনো মিলে না, তখন এইটা বলছি আমি বলছি ওটাকে করা পসিবল ছিল, মানে আমি এই রিলেশনটা ইউজ করেও এই অঙ্কটা করতে পারতাম। এইটা হচ্ছে T1 প্রাইম আর T2 প্রাইম এর সমান, এখানে যদি T1 প্রাইম লিখতাম আর T2 প্রাইম লিখতাম সেগুলো সমান করতাম, তাহলে যদি কিছু আমি জিনিস পেতাম যেটা নিচেরটায় বসে বসে ওই লেখাটায় আবার লিখতাম চেক করে সত্যি আবার ঘটনা হবে। তারা তো বলতে পারে যে কোনো একটা ট্রান্সফরমেশন হয়তো আরেকটা চাইতে বেশি স্পেশাল, কোনোটাই স্পেশাল যাকে আমরা বলে ধরে দিয়ে যাকে ইনভার্স বলে ধরি সেটা আমাদের বলে চাইলে এটা বলতে পারে কি ইনভার্স কিন্তু পেমেন্ট করতে পারে, এটা ট্রাই করতে পারো যে আমি এই প্রবলেমটাই করছি
কিন্তু দ্বিতীয়টা ইউজ না করে প্রথমটা দিয়ে করতে হবে, অথবা এই প্রবলেমটা হচ্ছে প্রথমটা ইউজ না করে দ্বিতীয়টা ইউজ করে দ্বিতীয়টা ইউজ না করতে হয় তখন এক্সট্রা একটা কন্ডিশন লাগবে D1 সমান D2 এই D2 বার করবে D1 সমান D1 হবে এটা উপরে এক্সট্রা বসে এই D প্রাইম তখন গিয়ে দেখবেন জিনিসটা আলাদা। ইটস নট দ্যাট যে অন্য এক্সপ্রেশন থেকে জিনিসটা করা যায় না, একটা স্টেপে না দুটো স্টেপ, এবং কিছু ক্ষেত্রে একটু মিসলিডিং বলবো না, মানে একটু ভাবনা চিন্তা আমাকে করতে পারে যেভাবে এখানে আমরা কোন লেভেলের স্টেপে এক্সাক্ট সেটা করতে স্যার ফার্স্ট কোশ্চেনে আমি যে টি ড্যাশটা টি ড্যাশটা তো 0 হলো এবার C1 বা T2 ড্যাশ সমান হলো আচ্ছা টি টা হচ্ছে সেকেন্ড ডিভিশন থেকে বের করে ওটা হচ্ছে এটাই বলছি, সেটা করে দেখতে পারো যে এক ধরনের আসছে এটা একবার চেক করে। এইটা জেনারেল টাকা খুব দরকার, এইটা লেস দ্যান N0 এবং কেন এটা আইনস্টাইনের ফার্স্ট প্রিন্সিপালটা ডিরেক্টিভিটা সেটা বলা হয়েছিল যে সমস্ত লকে যে কোনো ইনার্শিয়াল নিয়ে একই। তার মানে এটা মানে হচ্ছে এইখানে রডটা বসে এই লোকটা যদি মাপে সে দেখবে শর্ট, আবার এইখানে রড বসে এখানকার লোক যদি মাপে সেও দুটো জিনিসটা ইকুয়াল, অর্থাৎ কোনো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম আমার কাছে নেই। একটা রড মুভ করছিল, আমি যদি বলি যে একটা ছোট হয়েছে, এবার যদি রডটাকে আমি আমার ফ্রেমে নিই তুমি আমার রেসপেক্টে মুভ করো, তুমি বলবে এই রডের লেগে আমার কাছে ছোট, কেউই মানে আমি একমাত্র ঠিক আমি বলছি যে রডটা ছোট হয়েছে, ব্যাপারটা সেরকম নয়। এইখানে আছে তুমি মুভ করছো, তুমি বললে হ্যাঁ আমার কাছে রডের লেগে ছোট মনে হচ্ছে, তুমি রডটাকে ওই ফ্রেমে বসালে এখানে একটা লোক বসে আছে আমি আছি, আমি বলবো আমার রেসপেক্টে রডের লেগে সবটাই very common respected because the space is homogeneous and isotropic, very carbon preferred respected name. Ecometry রডটা ছোট ছোট নয়, ecometry রডটা ছোট হচ্ছে কার রেসপেক্ট। আমার ফ্রেমে যদি রড থাকে, আমি যদি মুভ করি, তুমি বলবে আমি যদি এই রডটা মাপি, লেন্থটা মাপি, সেটা তোমার কাছে ছোট। এবার যদি আমি রেস্টে থাকি, তুমি এই রডটা নিয়ে দৌড়াও, আমি যদি মাপি রড, তাহলে আমি বলবো আমার রেসপেক্ট ওই রডটা আগে যতটা ছোট হয়েছিল তুমি পেয়েছিলে, আমিও অতটাই ছোটই পাবো। কে ঠিক কে ভুল এটা বলার আগে করা হচ্ছে যে কে মাপছে। যে আমি রেস্টে বসে থাকবো আমার কাছে রডের লেন্থ এটা, তুমি আমার রেসপেক্টে মুভ করছি না, তুমি রডের লেন্থ যদি মাপো তুমি বললে আমার কাছে নেগেটিভ শর্ট। এবার আমি রডটা তোমায় দিয়ে দিলাম, আমি তুমি মুভ করছো, তোমার রেসপেক্টে রডের লেন্থ আছে, আমি যদি রডটা মাপতে চাই আমি বলবো আমার কাছে রডের লেন্থ বাই দ্য সেম অ্যামাউন্ট ভেলোসিটি ভিটা সমান। আমি যদি তোমার রেসপেক্টে ভি ভেলোসিটি দিয়ে যাই, আমার রেসপেক্টে তুমি মাইনাস ভি দিয়ে যাবে। খেয়াল করে দেখবে ফ্যাক্টরটা শুধু ভিটা স্কয়ার উইচ ইজ ভি স্কয়ার, whether it's a 3 or it's a minus v, ফ্যাক্টর ডিফারেন্স আছে। এই কারণে কোনো ভি থাকতে পারে সবসময় ভি স্কয়ার। ভি তো সি এর থেকে অনেক ছোট, তুমি সবসময় এর আর এর প্রাইম সমান। তোমার কাছে এরকম আমি প্রথমে যে কথা বলেছিলাম যে তোমার কাছে এরকম কোনো এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনই নেই, এটা একটা রিজিড পরমাণু এবং রডের মতো অবজেক্ট আছে, তাকে তোমাকে এত বেশি ভেলোসিটিতে ছোটাতে হবে যাতে কিনা এই টার্মটা মোটামুটি পার্মানেন্ট হয়। যদি সি এর থেকে ছোট হয়ে যায় তাহলে এর আর এর সবসময় সমান। মেজার করার ব্যাপারটা তো এই ছোট বড় ঘটনার ব্যাপার হচ্ছে তুমি এই ঘটনাগুলো সবটাই হচ্ছে বিকজ অফ দ্য ল অফ কারণ তুমি এই প্লেনে বসে দুটো থেকে সাইমেলটেনিয়াস পাও, আর এই প্লেনে বসে এই থেকে সাইমেলটেনিয়াস পাও, তো এখন ওই লসটার জন্যই এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু সেইটা করতে গেলে ফ্যাক্টরটা এগেইন কি ভি বাই সি স্কয়ার ইনটু এক্স, ভি বাই সি নরমাল সার্কামস্ট্যান্স ইজ ভেরি 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 স্মল। তো সেই কারণে আমরা তো কোনোদিনই প্রপার দেখি না,
আমরা তো বলি দেখি না কোনো একটা ঘটনা আমার কাছে 12টার সময় হচ্ছে, তোমার কাছে 12টার সময় হচ্ছে। তাহলে ডিভাইস ব্যাপারটা এতটাই ছোট, তো নর্মাল ল্যাপটপে কিন্তু দিয়ে দিত। এবং ওইটা করতে গেলে আমাকে সাবঅ্যাটমিক ফিজিক্সে যেতে হবে, ইলেকট্রন আর নিউরন এসব জিনিস নিয়ে ডিল করতে হবে, যাদের ভেলোসিটি সিলে খুব কাছাকাছি। তারপর তোমার সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট করে করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে। তো সেই কারণে আইনস্টাইনের রিলেটিভিটির ভেরিফিকেশন 1930-35 আগে আসে। টাইম ডাইলেশন 1935 সালে এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়, আইনস্টাইন 1905 সালে পাওয়া। ততদিন অবধি লোকের মধ্যে অনেক রকমের প্রবলেম ছিল, যারা মেনে নিয়েছে, যারা কোনদিন আইনস্টাইন তারপর মেনেই নেয়। তারপরে তুমি দেখতে পাচ্ছি না, মানে কল্পনা বিভাগ এক্সপেরিমেন্টটা সব থেকে আগে যেটা ভেরিফিকেশন হয়েছিল সেটা হচ্ছে যেটাকে তোমরা ওই দেখো না এম সমান জিরো এই জিনিস আইনস্টাইনের পেপার বেরোনো বছরের মধ্যে ডকুমেন্ট করেছে। সত্যি একটা ভেরিফিকেশন বাকি এক্সপেরিমেন্ট সবার 30-এর পরে যখন এই নিউক্লিয়ার ফিজিক্স শুরু হলো, এখানে সেই সময় কিন্তু সব তার আগে তোমার কাছে ভেরিফিকেশন ছিল তারপর তো এখন সব ঠিক আছে। আমরা নেক্সট দিন এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমার মনে হয় 12টা